যাব ভাইয়া, আমার শরীর খারাপ লাগছে। কি হয়েছে? খুবই দুর্বল লাগছে। খাবার খাসনি? কি দিয়ে খাবো? আমি তরকারি খেতে পারি না। বাবার বাড়ি আসে মানুষ এই সময় আদরে আহ্লাদে থাকার জন্য, অথচ আমি আসার পর থেকে একবেলা পেট ভরে খেতে পারিনি। এজন্যই তো বেশি দুর্বল হয়ে মাথা ঘুরে পড়ে গেলাম। শফিক থতমত সুরে জান্নাতকে ডাকে। জান্নাত জবাব দেয় খাবার খাচ্ছে, এখন আসতে পারবে না। শফিক যাতে উঠে যায়। শফিকের মাথার রক্ত উঠে যায়। জান্নাতের খাওয়া শেষ প্রায়। প্লেটটা টান দিয়ে সরিয়ে শফিক চিবিয়ে চিবিয়ে বলে, আমার বোনটা গত রাত থেকে কিছু খেতে পারছে না। তুমি ওর পছন্দ মতো কিছু করে দাওনি কেন? আমি কেন করে দিব? আমি তোমার বোনের মেইট। তুমি বেশি বাড়াবাড়ি করছো জান্নাত। তুমি জানো না এই সময়টা কেমন যায় একটা মেয়ের? আমার থেকে ভালো তোমার কোনো বোনই জানে না, বরং তুমি জানো না কিছু। কিংবা বলা যায় বোনদের বেলায় জানো, স্ত্রীর বেলায় অন্ধ হয়ে যাও। আজ তো কষ্ট হচ্ছে কেন তোমার? স্নেহানের পেটে থাকতে কতদিন তোমাদের হাতে পায়ে ধরে বলেছি একবেলা একটু আম্মার বাসায় যাইতে দাও। আম্মার হাতের খাবার খাইতে পরাণ বের হইয়া যায় যেন। তুমি তোমার মা কেউই তো যেতে দাও নাই। তোমার বোন এখন তরকারি দিয়ে ভাত খেতে পারে না কেন? আমার বেলায় তোমারা মা বোন বলতা, নাটক করি তোমরা আটসেন নেওয়ার জন্য। বাড়তি কথা বলবো না। উপমাকে জিজ্ঞেস করো ও কি খেতে চায়। না, জিজ্ঞেস করলে আমার চাইতে খারাপ কেউ হবে না জান্নাত, কথা বাড়াবে না। তোমার খারাপ রূপ আমার কাছে অজানা নেই, তাই এখন আর ভয় পাচ্ছি না। জান্নাত উঠে দাঁড়ায়। শ্রেয়ানকে কোলে নিয়ে রুমে ঢুকে রুমের দরজা ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দেয়। শফিক হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। জান্নাতের এত সাহস! ইরা মন মরা হয়ে বসে আছে সারাদিন। সকালে লীনা এসেছিল ক্লাসে যাওয়ার জন্য। ইরা যেতে ইচ্ছে করেনি। ইরা যাবে না বলায় লীনাও থেকেই গেল। লীনা থেকে যাওয়ায় ইরা ঝামেলায় পড়ে গেল। লীনাকে কি খাওয়াবে? নিজেরা সবসময় যেমন খায় লীনাকে তো সেই রকম দেওয়া যায় না। কি করবে ভাবতে ভাবতে ইরা শুটকি ভুনা, শিং মাছের পাতলা ঝোল, ডিমের কষা রান্না করে নিল। ইরার বুকের ভেতরে কেমন শূন্য শূন্য লাগছে। ভাবি চলে গেল গত রাতে। সাগর সেই মুহূর্তে মা বোনকে বলে দিয়েছে উপমার নামটাও সাগর শুনতে চায় না এই বাড়িতে। এই বাড়িতে উপমা নামে কেউ ছিল না কোনোদিন। সকালে নাস্তা খেয়ে সাগর চলে গেল অফিসে, যেন কিছুই হয়নি। স্বাভাবিক কথাবার্তা, অথচ ইরার বুকের ভিতরে জ্বলে পড়ে যায়। মানুষ কিভাবে ভুলে যেতে পারে? বারান্দায় কয়েকটা বুলবুলি পাখি এসে বসে রোজ। একদিন না আসলে এনার কেমন দুঃখ দুঃখ লাগে। পৃথিবী বড় বিষণ্ণ মনে হয়। অথচ মানুষ কেমন নিশ্চিন্তে মানুষকে ভুলে যায়। কে জানে তাদের মন নাকি পাথরের বুকের ভিতরে। শুটকি উপমার ভীষণ প্রিয়। কে জানে খেতে পারছে কিনা ঠিক করে ওই বাড়িতে। পারবে নিশ্চয়ই, ওখানে তো সবাই উপমার নিজেরই লোক। দুপুরে খেতে বসে লীনা ভীষণ চমৎকৃত হয় এই খাবারগুলো। সচরাচর লীনাদের বাসায় তো হয় না। ইরার হাতে রান্না খেয়ে লীনা আরেক দফা মুগ্ধ হয়। ইরার হাত ধরে লীনা বলে, তোর হাত সোনা দিয়ে বাঁধিয়ে দেওয়া উচিত ইরা। কুটুমিয়াকে জানিস? মনে হচ্ছে কুটুমিয়া তোর ছাত্র ছিল। বাজে বকিস না। তুই সবসময় রিচ ফুডে অভ্যস্ত বলে এসব সাধারণ খাবার তোর কাছে অমৃত লাগছে। আমরা যেহেতু সবসময় খাইনি, তাই আমাদের কাছে এমন আহামরি টাইপ লাগে না। শারমিন কিছু বলে না। ইরার রান্না ভীষণ ভালো, সেটা সবাই এক বাক্যেই স্বীকার করবে। তিনি ইরার সাথে রেগে আছেন বলেই কিছু বলেননি। উল্টো খাবার অসমাপ্ত রেখেই উঠে গেলেন। ইরার কেমন বুক কেঁপে ওঠে। মা হয়ে মেয়ের সাথে এমন করছে শুধুমাত্র টাকার জন্য। ইরার সম্মানের চাইতেও টাকা বেশি জরুরি হয়ে গেছে। লীনা বলল, আগামীকাল আমার ভাইয়ারা সব বাবা মা দেশে আসছে। বাবা একটা পার্টির ব্যবস্থা করেছেন। তোর কিন্তু যেতে হবে। কোনো কথা শুনবো না এবার, কোনো অজুহাত না। আমাদের বাসার অবস্থা ভালো না লীনা, আমি পারবো না। পারবি, তোকে পারতেই হবে। তুই আমার বেস্ট ফ্রেন্ড। ইরা উত্তর দেয় না। সন্ধ্যাবেলায় আকাশ আজও অন্ধকার হয়ে ওঠে। ইরা খানিকক্ষণ সাগরের রুমে বসে থাকে। মুখটা কেমন ভার ভার লাগছে। ভাই ভাবির সম্পর্কটা নিয়ে ইরার চিন্তা হয়। নতুন যে আসবে সে কি একটা সুস্থ পরিবার পাবে না? একটা নিরাপদ পরিবেশ পাবে না? ভাবির অনেক দোষ আছে ইরা জানে, তবুও ইরার মন উপমাকে দোষী ভাবতেই চায় না। লীনা ইরাকে খুঁজে পাচ্ছে না অনেকক্ষণ ধরে। শেষে এসে দেখে সাগরের রুমে জানলার সামনেই বসে আছে ইরা। লীনা কাঁধে হাত রাখতেই তার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। লীনা বিরক্ত হয়ে বলে, তুই এমন কেন? জসীমউদ্দিনের একটা কবিতা আছে ঠিক ওই রকম। ইরা হেসে বলে, কোন কবিতা? আমার এ কুল ভাঙ্গিয়াছি, যে বা আমি তার কুল বাঁধি। যে কবে বুকেতে আঘাত হানিয়া তার লাগিয়ে আমি কাঁদি।
সে মোরে দিয়াছে বিষ ভরা পান, আমি দেই তারে বুক ভরা গান। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোর করেছে পর। এরা জীবন অনেক কঠিন, তুই এসব বোকামি করিস না। তোর ভাবি একজন ভীষণ জঘন্য মানুষ। এত ভালোবাসা কিসের জন্য? ওনার জন্য। উনিতে তোকে ভালোবাসেন না এরা। ইরা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, একদিন তোকে লুকানো গল্পটা বলবো, তাহলে বুঝবি সেদিন। ঝমঝম বৃষ্টি নেমেছে। ইরা চঞ্চল হয়ে ওঠে। রিনা ইরার হাত ধরে বলল, চল বিজি। ইরা না করলো না। বুকের ভেতরের জ্বালানি তাতে যদি একটু কমে। ছাদে লাইট থাকায় ভিজতে ভয় লাগছে না। ছাদে উঠে ইরা চুপচাপ দাঁড়িয়ে রইল। পাশের ছাদ থেকে একটা ঢিল এসে পড়ল ইরাদের ছাদে। ইরা চমকে ওঠে। ইরা পাশের বিল্ডিংয়ের দিকে তাকিয়ে দেখে রাফি দাঁড়িয়ে আছে। রিনা এদিক ওদিক তাকিয়ে দেখে একটা পলিথিনে মোড়ানো কিছু একটা। রিনা হাতে নিতেই ইরা কেড়ে নেয়, তারপর ছুঁড়ে ফেলে দেয় বাইরে। 1 মিনিটও না দাঁড়িয়ে নেমে যায় নিচে। রাফির রাগ লাগছে। এত অহংকার কিসের? ভার্সিটিতে পড়ে তার জন্য, নাকি চামড়া সাদা তার জন্য? জামা কাপড় পাল্টে নেয় এরা। লিনা দুজনেই। এরা গিয়ে লেবু চা করে আনে। পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, চানাচুর, সরিষার তেল দিয়ে মুড়ি মাখায়। শারমিন খায় না, গাল ফুলিয়ে বসে থাকে। এরা পাত্তা না দিয়ে লিনাকে নিয়ে খেতে নেয়। রাতে সাগর ফিরলে লিনা ভীষণ বিনয়ী হয়ে সাগরকে অনুরোধ করে ইরাকে যেতে দিতে ওদের বাসায়। সব ফ্রেন্ডরা আসবে। সাগর এক মুহূর্ত চিন্তা করে, বাসায় উপমা নেই। ইরা যে উপমাকে মিস করে সেটা সাগর জানে। তার চেয়ে বন্ধুদের সাথে সময় কাটালে ভালো লাগবে ভেবে সাগর অনুমতি দেয়। সকালবেলায় উপমা ইরাকে নিয়ে বের হয় বাসা থেকে। নিচে নামতেই ইরা দেখে রাফি দাঁড়িয়ে আছে। 2 চোখ টলমলে লাল, টকটকে লাল। গত রাতে অনেকক্ষণ রাফি দাঁড়িয়ে ছিল বৃষ্টিতে। ভোর রাতে জ্বর এসেছে। ইরাকে যেতে দেখে ছুটে আসে। স্থান কাল পাত্র সব ভুলে গিয়ে ইরার হাত ধরে টেনে ধরে বলল, কি হয়েছে তোমার? এত অহংকার দেখাচ্ছ কেন আমাকে? ইরা হতভম্ব হয়। এই ছেলেটা সাহস তো কম না। ইরা নিজের রাগ সামলাতে পারে না, ঠাস করে চড় মারে রাফির গালে। আশেপাশে সবাই তাকিয়ে থাকে। আর কখনো আমার হাত ধরা তো পরের কথা, আমার দিকে তাকানোর সাহস করবেন না। আপনি কে? কে অধিকার দিয়েছে আমার হাত ধরার? এত স্পর্ধা কিসের আপনার? রাফি হতবাক হয়ে তাকিয়ে থাকে। ইরা লিনার দিকে তাকিয়ে বলল, আমার যেতে ইচ্ছে করছে না লীনা, আমি পরে এক সময় যাব, আজকে থাক। ইরা কটকট করে হেঁটে চলে যায়। লিনা ব্যাপারটা সম্পূর্ণ পর্যবেক্ষণ করে। লিনার মনে হয় ইরাকে সে যতটা নরম মেয়ে ভাবছে, ইরা আদতেও ততটা নয়। পরিস্থিতি অনুযায়ী ইরা নিজেকে কঠিন, নমনীয় করে তুলতে পারে। মার সাথে কথা বলতে হবে ভালো করে। শফিক সারা রাত সোফায় শুয়ে কাটিয়ে দিল। জান্নাত দরজা খুলে রেখেছে, যদিও কিছুক্ষণ পর শফিক জিদ করেই রুমে যায়নি। সোফায় শুয়ে শুয়েই মশার কামড় খেতে খেতে জান্নাতের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে। সকালে জান্নাত উঠে নিত্যদিনের মতো কাজে লেগে গেল। শফিক কোনো কথা বলল না জান্নাতের সাথে। জান্নাতও একবারিয়া কথা বলল না। রোজকার মতোই জান্নাত রুটি ভাজি করে টেবিলে রাখলো। শফিক গিয়ে উপমাকে জিজ্ঞেস করলো, কি খাবি? আমার আর খাওয়া, আসার পর থেকেই তো এক প্রকার না খেয়েই আছি। কি খাবি বল। নারিকেল তেল নিতে গেলে মা যে আগে মচকা বানাতো, ওটা খেতে ইচ্ছে করছে। শফিক সোজা রান্নাঘরে গেল। জান্নাত প্রস্তুতি ছিল। শফিক গিয়ে সোজাসুজি বলল, নারিকেল ভাঙো, উপমার জন্য মচকা বানাও। আমি কখনোই এসব করিনি, আমি অনেক কাজ আছে, পারবো না। শফিক জান্নাতের চুলের মুঠি চেপে ধরে। অনেক ধরেছিল। নরম কথায় কাজ হয়নি যখন, তখন শফিক কঠোর হবে। জান্নাতের থুতনিতে জোরে চাপ দিয়ে বলল, তুই তো বানাবি, তোর মাও বানাবে। খানকির মেয়ে, সাহস কত তোর? আমার সাথে বাড়ি বাড়ি করিস? আমি কে তোর কোনো ধারণা আছে? শেষ করে দিব আমি তোকে। জান্নাত অনেক কষ্টে বলল, আমি তো শেষ হবই, মনে রেখো। তুমিও শান্তি পাবে না, তোমাকেও আমি শেষ করেই ছাড়বো। কি করবি তুই? তোমার নামে মামলা করব। যে চাকরির বাহাদুরি দেখাও, সবাই মিলে সেই চাকরিটাই হয়তো থাকবে না। তুমি ভেবে নাও, আমি ফাঁকা আওয়াজ দিচ্ছি। আমি আরও আগে থেকেই একটু একটু করে প্রমাণ জোগাড় করে রেখেছি। আমার উপর করা অত্যাচার, তোমার ঘুষ নেওয়ার প্রমাণ, ছবি ভিডিও সব কিছুই জমিয়েছি। ভেবে নাও, আমার কাছে রেখেছি সব। একটা করে কপি আমার নিরাপত্তার জায়গায় পাঠিয়ে রেখেছি ইনড্রাইভে। আমি মরবো, আক্ষেপ নেই, তবে তোমাদের পুরো ফ্যামিলির শিক্ষা দিয়ে যাব। শফিক হতভম্ব হয়ে যায়। জান্নাত ফোন থেকে এমন ভিডিও বের করে শফিককে দেখায়। স্পষ্ট ভিডিওতে দেখা যায় নিজের বাসার ড্রয়িং রুমে বসা শফিক
ইউনিফর্ম পরেই কথা বলছে একজনের সাথে। স্পষ্ট সব কথা শোনা যাচ্ছে। শফিক 2 লাখ টাকা ঘুষ চায়, তা না হলে রিপোর্ট জমা দিয়ে দিবে। শফিক জান্নাতের দিকে তাকায়। জান্নাত মুচকি হেসে বলল, 1 বছর ধরে একটু একটু করে সব জমিয়েছি। আমার শরীরে প্রতিটা লোমকূপে তোমার করা আঘাতের দাগ আছে। আমার হারানোর কিছু নেই আর। আফসোস থাকবে আমার ছেলের জন্য। ও বাবা হারা হয়ে যাবে, ও মা হারা হয়ে যাবে। তাই ভালো চাও তো আমার সাথে মানুষের মতো ব্যবহার করো। নিজের ভালো থাকো, আমাকেও ভালো থাকতে দাও। শফিকের ধারণাও ছিল না জান্নাত কখনো এসব বলবে বা এসব করবে। জান্নাত এত দূর পর্যন্ত চলে গেছে। কিছুক্ষণ পর জান্নাত বলল, উপমাকে কাল পরশু ও শ্বশুর বাড়িতে পাঠিয়ে দাও। এতদিন তো জানোয়ার ছিল, এবার একটু মানুষ হওয়ার চেষ্টা করো। নিজের মাথার কুবুদ্ধিগুলোকে দূরে সরিয়ে একটু সুবুদ্ধি আসতে দাও। একবার ভেবে দেখো, তোমার বোন তো কোনো কিছুই তো খেতে পারে না। ওর ননদ শাশুড়ি যদি খারাপই হতো, তাহলে প্রেগনেন্সির এতদিন পর্যন্ত ওইখানে কিভাবে থাকছে? ওই যে ওর পাটায় ভর্তা মাখা 3 বেলা। এসব কি তোমার বোন কখনো নিজে করে খায়? নিজের বিবেকের প্রশ্ন করো। নিশ্চয়ই উপমা করে না, তাহলে কি করে? ও শাশুড়ি বা ননদ, ওরা যদি খারাপ হতো তাহলে কি এসব করতো তোমার বোনের জন্য? যদি ভেবে থাকো উপমা আর সাগরের ছাড়াছাড়ি করে ফেলবে, তবে এখনো বোকার স্বর্গে বাস করছো। তোমার মতো একটা জানোয়ারের ঘর আমি কেন করছি বলো তো? শুধুমাত্র আমার একটা ছেলে আছে। আমার কাছে তুমি খারাপ স্বামী হয়েও ওর কাছে তো ওর ভালো বাবা। ওর জীবন এলোমেলো হয়ে যাবে, উপমা সন্তানের জীবনও এলোমেলো হয়ে যাবে। আর তুমি কি ভাবো এরপর আমার উপমাকে বিয়ে দিলে সেখানেও এত শান্তি পাবে? সাগরের মতো স্বামী পাবে? ইরার মতো ননদ পাবে? একটা কথা বলো, একটা কথা ভালো করে জেনে রাখো। তুমি যেমন, তোমার 2 বোনও তোমার মতোই। তোমার চাইতে ভালো কে জানবে? আর তুমি কেমন? শফিকের এখনো ঘোর কাটছে না। জান্নাত কেমন আত্মবিশ্বাসের সাথে কথা বলছে, তবে যা বলছে বোমার ব্যাপারে ভুল বলেনি। বিমানের ছোট জানলা দিয়ে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে ইশতিয়াক। পাশের সিটে ইখতিয়ার বসা, কানে ইয়ারফোন গুঁজে কিছু দেখছে ফোনে। ইশতিয়াকের বুকের ভেতরে কেমন খাকা করছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম পা রাখতে নিজের অজান্তেই 2 চোখ ভিজে ওঠে ইশতিয়াকের। দেশের মাটি, নিচু হয়ে একটু ধুলো হাতে নাড়ায় ইশতিয়াক। এই দেশ, এই দেশের মাটি সবটাই বুকের ভেতরে কফিনে মুড়ে পেড়ে গেঁথে রেখেছিল ইশতিয়াক। কিন্তু সত্যি কি পারা যায়? জন্মভূমির টান কেউ কি অগ্রাহ্য করতে পারে? ইশতিয়াক তো পারেনি। কেন ছুটে এসেছে এখানে? কে আছে তার? এই বিপুল জনসংখ্যার দেশে তার নিজের বলে কেউ নেই, অথচ তবুও এই দেশের প্রতিটি মানুষই তার চির আপন। হাসিবুল শেখ, শায়লা, ইখতিয়ার এক গাড়িতে উঠলেও ইশতিয়াক উঠল না। হাসিবুল শেখ জানতেন ইশতিয়াক শায়লার সাথে এক গাড়িতে যাবে না, তাই ছেলের জন্য আরেকটা গাড়ি আগেই এনে রেখেছেন। ইশতিয়াক আরেকটা গাড়িতে উঠে বসলো। ড্রাইভার কাদের আলী ঘামছে, এসি চলছে গাড়িতে, তবুও তার ভয় হচ্ছে। ইশতিয়াকের চোখে কালো সানগ্লাস। ছোট সাহেবকে কাদের আলী আগে কখনো দেখেনি। বড় স্যার তাকে আগেই বলে রেখেছে ছোট স্যারের সব কাজ যাতে বলার আগেই হয়ে যায়। কোনো কাজে যাতে বিন্দুমাত্র ভুল না হয়, তাহলে সোজা কাজ থেকে আউট করে দেবেন। কাদের আলী এর আগেও বহু মানুষের গাড়ি চালিয়েছেন, কিন্তু এখানে কাজ করে যে আরাম পায় সেই সুবিধা পায়নি। চোখ থেকে সানগ্লাস খুলে ইশতিয়াক নরম সুরে বলল, আপনার কোনো অসুবিধা হচ্ছে? আপনি নার্ভাস মনে হচ্ছে। জি না সাহেব, কোনো সমস্যা নাই। আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? বারবার আর চোখে আমাকে দেখছেন আর ঢোক গিলছেন। না স্যার, ভয় না। আপনাকে আগে কোনো দিন দেখি নাই তো। বড় স্যারের এরকম রাজকুমারের মতো পোলা আছে আগে জানতাম না। ইশতিয়াক হাসে। রাজকুমার? হ্যাঁ, অনেকেই ওকে এই নামেই বলে, কিন্তু ইশতিয়াকের হাসি পায়। রাজকুমার তো সে বটে, তবে দুঃখী রাজকুমার। ইশতিয়াক বাইরে তাকায়। কত পরিবর্তন সবকিছু। ভেবেছিল আসবে না, অথচ কিসের অদৃশ্যটা নেই ছুটেই আসলো। শুধু কি বাবার অনুরোধে, নাকি মাটির টানে? গেটের উপরে বিশাল আলোকানন্দা গাছটা হলুদ ফুলে ছুঁয়ে গেছে। ইশতিয়াক গাড়ি থেকে নেমে গাছের গোড়ায় যায়। বুকের ভেতরে কেমন একটা কেঁপে ওঠে। ইশতিয়াক জানে না সেই কবে ভোকা লাগিয়ে এই অলকনন্দা গাছটা ইশতিয়াক লাগিয়েছিল। কয়েকদিন বেশ যত্ন আত্মীয় করেছিল, কিন্তু তার পরপরই তাকে চলে যেতে হয়েছে। বুকের ভেতরে কত স্মৃতি দাফন করেছে ইশতিয়াক, অথচ স্মৃতিটা কিভাবে যেন চোখের সামনে চলে আসে। ইশতিয়াক নিচে পড়ে থাকা একটা ফুল কুড়িয়ে হাতে নেয়। শায়লা গাড়ি থেকে নেমেই সোজা চলে গেছে নিজের রুমে। ইশতিয়াক এত বছর পর এসেছে যেহেতু একটু রিল্যাক্স থাকুক,
ছেলের পথের কাঁটা হতে চায় না শায়লা, যদিও জানে আজীবন সে ইশতিয়াকের চোখে কাঁটা হয়েই থাকবে। ইখতিয়ার লিনার রুমে গেল বোনের সাথে দেখা করতে। লিনা ছুটে এসে ভাইকে জড়িয়ে ধরে। ফিসফিস করে ইখতিয়ার বলল, এরাই সামনে কিছু পয়সা খাসালেই হবে। লিনার সাথে সকালে লিনার কয়েকজন বান্ধবী এসেছে। লিনাই নিয়ে এসেছে সবাইকে। শায়লাকে ইখতিয়ার আগেই বলে রেখেছে দেশে আসলে যদি ভার্জিন মেয়ে আর মদ দুটোই যাতে কমতি না হয়। দীর্ঘদিন ধরে প্ল্যান করে লিনা বন্ধু বান্ধব জুটিয়েছে। বন্ধুত্ব করেছে নিরীহ শ্রেণীর মেয়েদের সাথে, টাকা দেখলে লোভে যাদের চোখ চকচক করে তাদের সাথে। ইখতিয়ার লিনাকে বলল, কালো জিন্স পরা ওটাকে ম্যানেজ করে রাখিস। লিনা হেসে সায় দেয়। ফুরফুরে মেজাজে ইখতিয়ার উপরে চলে যায়। ভীষণ আনন্দ অনুভব হয়। বিদেশি মেয়ে ট্রাই করতে করতে ইখতিয়ারের অরুচি ধরে গেছে। ওদের এখন ব্রয়লারের মতোই লাগে। মনটা অনেক দিন ধরে দেশি মুরগি খাওয়ার জন্য আকুপাকু করছিল। বিশাল ডুপ্লেক্স বাড়িটার চারদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। ইখতিয়ার নিজের রুমে পা দিল। 11 বছর পর 4015 দিন। রুমের দরজা খুলতেই খুলে গেল বহু পুরনো স্মৃতির দরজা। শৈশবের কান্না, অসহায়ত্ব সবকিছু যেন ভেসে উঠেছে মানুষপটে। বুকের ভেতর থেকে থেকে মোচড় দিয়ে উঠেছে, কিন্তু চোখের কোণে উষ্ণতা নেই এবং মৃত্যুপুরীষ শীতলতা। নিজের রুমটা ভালো করে পর্যবেক্ষণ করে ইশতিয়াক। ক্যাবিনেটে ইশতিয়াকের ছোটবেলার ছবি, স্কুলের ক্রেস্ট, সার্টিফিকেট সব সাজানো আছে এখনো। বিছানায় সাদা ধবধবে চাদর বেছানো। সবকিছু পরিপাটি, শুধু বুকের ভেতরে রাজ্যের বিশৃঙ্খলা। ইশতিয়াক ওয়াশরুমে ঢুকে আগে গোসল করে নিল। কোমরে তোয়ালে জড়িয়ে বিছানার উপরে শুয়ে পড়ল। আগে ঘুমানো লাগবে। হাবিবা রাফির দিকে তাকিয়ে আছে। দুই চোখে ক্রোধ হাবিবার। এক রাস্তা মানুষের সামনে তার ছেলের গায়ে হাত তুলেছে এই মেয়ে। রাফি হিংস্র গলায় বলল, আমি ছেড়ে দিব না মা, আমি ওকে শিক্ষা দিয়েই ছাড়বো। এত বড় সাহস এই মেয়ের, তোর গায়ে হাত তুললো আর তুই দাঁড়ায় দাঁড়ায় দেখলি? তুই কি বেটা মানুষ না? আমার মাথায় রক্ত জমে আছে মা, আমার সাথে কথা বলো না। হাবিবার মেজাজ খারাপ। রাফি নিজের ঘুম সংবরণ করতে না পেরে শোকেসে একটা ঘুষি দিল। ঝনঝন করে শোকেসের কাজ ভেঙে পড়ল। ডান হাত কেটে গেল রাফির। ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। সাগর বাড়ি ফিরে চা নিয়ে বসেছে সবে। শফিকের কল এলো সেই মুহূর্তে। শারমিন সামনে বসে আছে গোমরা মুখ করে। ইরার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে শারমিন। সকালে রাফিকে ইরা থাপ্পড় দিয়েছে, এটা ইতিমধ্যে পুরো মহল্লার লোক জেনে গেছে। শারমিন ভেবেছিল বুঝিয়ে সুঝিয়ে ইরাকে আজকাল পাঠাবে পড়াতে ওই বাসায়, কিন্তু ইরা আজকে যে কাজটা করেছে তাতে একেবারে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেছে। মেয়ের উপরে এই জন্য শারমিনের ক্ষোভ। এত ছ্যাদ করে ওঠার কি আছে? করে নিজের ভাইয়ের বউয়ের সাথে তো পারে না, বাইরের মানুষের সাথে এত তেজ দেখায় কেন? সাগর কল রিসিভ করে সালাম দেয়। শফিক থতমত সরে বলল, উপমা বাসায় যাওয়ার জন্য কান্না করছে। উপমা তো বাসাই আছে, ওটাও ওর বাসা। ও তোমাকে ছাড়া থাকতে পারছে না। হাস্যকর কথাবার্তা। ও যদি থাকতে না পারে সেটা ওর সমস্যা, আমার না। আমাকে এসব জানানোর মানে কি? তুমি একবার আসো। কখনো না। তোমার অনাগত সন্তানের জন্য কি আসবে না? না, আমার সন্তান দুনিয়ায় আসার পর আপনারা রাজি থাকলে ওকে আমি নিয়ে আসব, তবে আমার বোনকে না। দেখো, সম্পর্কে ভুল বোঝাবুঝি হয়েই থাকে, সেসব নিয়ে বসে থাকলে তো জীবন চলে না। আমি জানি আমার অনেক ভুল আছে, আমি তার জন্য ক্ষমা চাইছি, কিন্তু আমার জন্য তোমাদের সংসার ভেঙে দিও না। আপনার কোনো ভুল নেই, ভুল আমার। যার স্থান পায়ের নিচে হওয়ার তাকে মাথায় তুলে ফেলেছি। ভুল যখন করেছি তখন তার মাসুলও আমায় দিতে হবে, আফসোস নেই। মাথা গরম করো না সাগর, মিটমাট করে নাও। আপনাকে এবং আপনার বোনকে ইসলামে সই করতে হবে, তারপর আপনার বোন আমার সংসারে আসতে পারবে। আর সেই ইসলামে প্রথম শর্ত থাকবে, আমার বোনের বিরুদ্ধে আপনার বোন কখনো একটা টু শব্দ করতে পারবে না। দ্বিতীয়ত, আমার মায়ের সাথে অমিল হলে আমাকে জানাবে, আমি দেখব। নিজে কখনো আমার মায়ের সাথে একটা কথা বলতে পারবে না। তৃতীয়ত, বাবার বাড়ি, মা, ভাই, বোন সব সম্পর্ক সম্পূর্ণ ত্যাগ করতে হবে। যদি রাজি থাকেন তাহলে ইসলামে লিখে আপনার বোনকে নিয়ে চলে আসবেন সকালে, আর নয়তো বাচ্চা হওয়ার পর তালাকনামা পেয়ে যাবে আপনার বোন। আমাকে যদি এর জন্য যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়, আমি তা মাথা পেতে নেব। সাগর কল কেটে দিয়ে ইরার দিকে তাকায়। ইরা হতভম্ব হয়ে বলল, কি বললে এইসব? এসব আমার অনেক আগেই বলা উচিত ছিল। ভালো হয়েছিলাম, ভালো লাগেনি ওদের, এজন্য এখন খারাপ হয়ে থাকবো। তোষালে আসবে, নয়তো না। ইরা ধরা গলায় বলল,
তোমরা এমন নিষ্ঠুর হয়ে যাও কিভাবে? এমন করে কিভাবে কথা বলো? ওরাই বাধ্য করে আমাদের নিষ্ঠুর হতে। উপমা শফিকের পাশেই বসেছিল। লাউড স্পিকার দেওয়া থাকায় সবটাই কানে এলো ওর। উপমা হতভম্ব হয়ে ভাবতে লাগলো, কি এমন হয়ে গেল একদিনে? এখানে উপমার কষ্ট হচ্ছে ভীষণ। তাই সিদ্ধান্ত নিল আগে একবার ওই বাড়ি যেয়ে নি, এরপর বাচ্চাই হবে ওর আসল অস্ত্র। ইরা স্কুল থেকে ফিরেছে খানিক আগে। ব্যাগ রেখে ফ্যানের নিচে বসেছে। এক গ্লাস ঠান্ডা পানি এনে লীরা ইরার সামনে রাখলো। মুহূর্তেই ইরার ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে ওঠে। যত্ন করে লীরা ছোট বোনের ব্যাগ বই গুছিয়ে দিয়ে ভাত খেতে আসার জন্য তাড়া দেয়। শারমিন সিরিয়াল দেখতে বসেছে। লীরাকে ডেকে বলল, আমাকে এক কাপ চা দে লীরা। ইরাকে ভাত খাইয়ে নিয়ে আগে মা। ইরার ভীষণ আনন্দ লাগে যখন আপা তাকে ভাত খাইয়ে দেয়। আবার একটা হাত ধরে ইরা বলল, আপা আমাকে নতুন এক সেট প্যাস্টেল কালার কিনে দে না। ঠোঁটে আঙ্গুল দিয়ে লীরা চুপ করার ইঙ্গিত করে বলল, আস্তে, মা শুনে ফেলবে। ইরার মন খারাপ হয়ে যায়। ইরার রাগে রঙগুলো সব ফুরিয়ে এসেছে প্রায়। মাকে কয়েকবার বলেছে ইরা। মা উল্টো রাগারাগি করে এই কথা শুনলে অকাজেই এক পয়সাও নষ্ট করতে দেবে না মা। ছোট বোনের মন খারাপ দেখে লীরারও খারাপ লাগে। সামান্য একটা রঙই তো, অথচ লীরা দিতে পারছে না। ইরাকে খাইয়ে দিয়ে লীরা মার জন্য চা নিয়ে যায়। চায়ের কাপ রেখে আসার সময় শারমিন বলল, তুই কি আর নতুন কোনো স্টুডেন্ট পড়াস না? একজনকেই পড়াবি নাকি? মানুষের ছেলে মেয়েরা 5-6টা করে টিউশন। মা, আমার সময় কোলায় না। সময় সবার জন্য 36 ঘন্টা, শুধু তোর জন্য বুঝি 24 ঘন্টা যে তুই পারস না। মা, তুমি সব সময় অন্যের সাথে তুলনা দিও না। আমার এসব ভালো লাগে না। শারমিন ঠাস করে লীরার গালে থাপ্পড় মারে। এত চ্যাটাং চ্যাটাং কথা শারমিনের ভালো লাগে না। সাগরের বাবা হাশেম আলী এক জীবনের সঞ্চয় বলতে ঢাকা শহরের বেডরুমের একটা ফ্ল্যাট আর গ্রামের বাড়িতে কিছু পৈতৃক সম্পত্তি। শারমিনের অন্য বোনেরা কত সুখে আছে, টাকার বিছানায় ঘুমায়, অথচ শারমিনের কপাল। লীরা চোখের পানি মুছে মায়ের সামনে থেকে চলে যায়। ইরাকে ঘুম পাড়াতে হবে। লীরার এখন অবসর আছে। এসএসসি পরীক্ষা দিয়ে লীরা এবার পরীক্ষা শেষ হয়েছে 1 সপ্তাহ আগে। লীরা ছোট বোনকে ঘুম পাড়াতে নিয়ে গেল। সন্ধ্যার বেলায় হাশেম আলীর বাসায় ফিরেছেন চিন্তিত হয়ে। শারমিন তখনও টিভির সামনে। লীরা বাবাকে লেবুর শরবত করে দিল। হাশেম আলী শারমিনের পাশে বসে চাপা গলায় বললেন, একটা আলোচনা ছিল। কি আলোচনা? রাইতে ঘুমানোর সময় বইলেন, এখন সিরিয়াল দেখি। টিভি বন্ধ কর, আগে কথা শোন। হাশেম আলীর চিন্তিত মুখ দেখে শারমিন টিভি বন্ধ করে দেয়। লীরার জন্য এক জায়গা থেকে সম্বন্ধ আসছে। শারমিন পানের খিলি মুখের পুড়ে বলল, ওলা কি করে? পোলা কিছু করে না, বাপ মার একমাত্র পোলা। বাপের ঢাকার শহরে বাড়ি আছে 3 তলা। বাপ নাই, মা আর 2 বোন। শারমিনের চোখ চকচক করে ওঠে। লীরার সন্ধান পাইল কই? লীরা যে পোলারে পড়ায়, ওই পোলার মায়ের খালাতো ভাই। ওর মা লীরারে দেখাইছে পোলারে। পোলার মনে ধরছে। শারমিন আগ্রহী হয়, ফিসফিস করে বলে, তাহলে দেরি কইরেন না, শুভ কাজ তাড়াতাড়ি সাইরা ফেলা ভালো। কিন্তু মাইয়াটা মাত্র ম্যাট্রিক দিল, এত তাড়াতাড়ি? আপনার কি মাথা খারাপ? মাইয়া আর পইরা কি হইব? একটা ভালো পোলার লগে বিয়ে দেওয়ান ছাড়া আর কি কাম? এখন যদি ভালো পোলা পাই তাইলে দেরি কিসের? ঘরে মাইয়া আর একটা আছে, ইরা 5-এ পড়ে। 5 বছর পর আবার ওর বিয়া দেওয়া লাগবে। সাগরের পড়ালেখার খরচ আছে। লীরার এইখানে বিয়া হইলে তো ভালোই। মাইয়া গো শ্বশুর বাড়ি বড়লোক হইলে বাপ মার আর অভাব থাকে না। সাগরের লগে আলোচনা করে দেখি। সাগরের আবার সিদ্ধান্ত কিসের? ও কি বুঝবে এসবে? আপনি ওদের আসতে বলেন। হাশেম আলী পরের দিন ওদের আসতে বলে। লীরা যখন রান্নাঘরে নাস্তা বানাচ্ছে, শারমিন রান্নাঘরে ঢুকলো। রান্নাঘরে শারমিন খুবই কম আসে। আরো 2 বছর আগে থেকেই লীরা রান্না বান্নার সবকিছুই করে। আজকে হঠাৎ শারমিনকে আসতে দেখে লীরা কিছুটা অবাক হয়। শারমিন নিজেই বলল, আজকে বাড়িতে মেহমান আসবে, তুই সেজে গুজে থাকিস। মেহমান আসলে সাজতে হবে কেন? তোকে দেখতে আসবে তাই। লীরা অবাক হয়ে তাকিয়ে থাকে। এত শীঘ্রই বাবা মা তার বিয়ে চিন্তা করছে? লীরার গলা ধরে এলো। চলো দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল, আমি সবেমাত্র এসএসসি দিয়েছি মা, তোমরা এখনই? সারা জীবন কি ঘাড়ে বসাই রাখবো? এরা বড় হইতেছে, তোরে বিয়া দিয়া ওর বিয়ার জন্য টাকা পয়সা জমানো লাগবে না? ওরে লেখাপড়া করানো লাগবে না?
তোর বাপের কি জাহাজের কামাই আছে নাকি যে এত গুলারে পালমু? আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না? লীরা কান্না ভেজা গলায় বলল, কেন জন্ম দিয়েছো তাইলে, যদি ভরণ পোষণ দিতে না পারো? শারমিনের মেজাজ খারাপ হয়ে গেল। লীরার পিঠে ধুম করে কিল দিয়ে বলল, ভুল করছি, অনেক বড় ভুল করছি। এই জন্য এখন বিয়া দিয়ে খেসারত দিব, হয়েছে? লীরার এত কষ্ট লাগলো মায়ের এমন কথা শুনে। আর একটা কথাও বলল না লীরা, সোজা রুমে চলে গেল। বিকেলের দিকে মেহমান এলো। শারমিন অবাক হয়ে তাকিয়ে দেখে একটা মাইক্রো নিয়ে এসেছে ওরা। গাড়িও আছে নাকি ওদের। শারমিনের কেমন আনন্দ লাগে, এত বড় ঘর মেয়ের বিয়ে দিবে। তার মেয়ে এত ভাগ্য নিয়ে এসেছে, অথচ গর্ধব মেয়ে কিছুই বোঝে না। হাসিম আলী শারমিনকে একপাশে ডেকে নিয়ে বললেন, পোলার বয়স মনে হয় বেশি। বয়স বেশি হইলে সমস্যা কি? এরকম পোলারাও অল্প বয়সী বউরে মাথায় করে রাখে। হাসিম আলীর মনটা খচখচ করে। শারমিনের মুখের হাসি এক হাত চওড়া হয়। লীরাকে ওরা আগেই পছন্দ করে রেখেছে, ওদের কোনো দাবি দেওয়াও নেই। ওরা বেশি মেহমানও খাবে না, 4-5 জন এসে বউ নিয়ে যাবে। মেয়ের বাবার খরচ করাতে চায় না ওরা। শারমিনের আনন্দ আরও ধরে নাকি। এরপর ঘর কোথায় পাবে আর এরকম। এখনই ওরা মেয়ের বাবার কথা ভাবছে। বিয়ের পর তো জামাই, তাহলে তাদের হাল ধরবে। 3 দিন পরে বিয়ের দিন ঠিক হলো। মেহমান বিদায় নিতেই শারমিন মোবাইল নিয়ে বসলো। আত্মীয় স্বজন সবাইকে কল দিয়ে জানাতে লাগলো লীরার জন্য কত বড় ঘর থেকে সম্বন্ধ এসেছে। সাগর শুনে হাসিম আলীর নিষেধ করলো, কিন্তু শারমিনের এক কথা, এখানে মেয়ের বিয়ে দিতে না পারলে সে আর ছেলে মেয়ে কারোরই খবর জানে না। লীরা ছোট বোনকে জড়িয়ে ধরে কাঁদে আকুল হয়ে। অভিমানে বাবা মায়ের সাথে কথা বলে না। বাবা মাও লীরাকে কিছু বলে না। লীরাকে অবাক করে দিয়ে সত্যিই 3 দিন পর বিয়ে হয়ে গিয়েছিল লীরার। লীরাদের দিক থেকেও মেহমান ছিল হাতে গোনা কয়েকজন। পাত্রপক্ষ থেকে পাত্র, পাত্রের বন্ধু 3 জন আর 2 বোন এসেছে। লীরাকে গহনা দেওয়া হলো 15 ভরির উপরে। সামনের চোখ চকচক করে, এত সোনা! লীরা পাথরের মূর্তির মতো বসে থাকে। মায়ের কথা বলা কথাটা এখনো কানে বাজছে। বিয়ে দিয়ে মা তার ভুলের খেসারতি দিতে চায়। যদি তা দিক। লীরা আর কখনো বাবার বাড়ি আসবে না। বিদায়ের বেলায় লীরা ইরাকে ধরে কাঁদলো শুধু। ইরার কানে কানে বলল, এই দুনিয়ায় তুই আমার সবচেয়ে আপন বোন। জানি না আজকের পর থেকে আমাদের মধ্যে আর কখনো দেখা হবে কিনা। তোকে আমি অনেক ভালোবাসি। তুই ভালো থাকিস, অনেক ভালো থাকিস। ইরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আবার চলে গেলে সে একেবারেই একা হয়ে যাবে। শ্বশুরবাড়ি গিয়ে লীরা আরেক সত্যির মুখোমুখি হলো। লীরার হাজবেন্ড নাহিদের আগেও 2 বার বিয়ে করেছে। 2 বই শাশুড়ির অত্যাচারে টিকতে না পেরে সংসার ছেড়ে চলে গেছে। লীরাকে এই তথ্য দিয়েছে লীরার মেঝো চাচি, শাশুড়ির ঘরের কাজের মেয়েটা। লীরা বুঝতে পারলো এজন্যই বিয়েতে কাউকে নেয়নি, যাতে গোপন তথ্য ফাঁস না হয়ে যায়। বিয়ের পরদিন থেকেই লীরার অগ্নি পরীক্ষা শুরু হয়ে যায়। নাহিদ সারাদিন বন্ধুদের সাথে আড্ডাবাজি জুয়া খেলায় মজে থাকে। বাসায় ফিরে রাত 12টার পরে। লীরাকে অপেক্ষা করে বসে থাকতে হয়। খাওয়া দাওয়া করে সব গুছিয়ে বিছানায় পিঠ লাগতে না লাগাতেই রাতের 1টা বাজে। বিছানায় গেলে শুরু হয় নাদিমের আরেক অত্যাচার। লীরার কাছে অত্যাচারই মনে হয় এই ব্যাপারটা, যেখানে লীরার আগ্রহ, ইচ্ছা, শরীরের ক্লান্তি কোনো কিছুই বিবেচনায় নেয় না। শুধু নিজের স্বার্থসিদ্ধি করে সরে যায়। সারাদিনে 2 মিনিট ভালো করে কথাও বলে না লীরার সাথে নাহিদ। বাইরে গেলে একবার কলও দেয় না। লীরার কাছে জেলখানার মতোই মনে হয়। লীরা সহ্য করতে পারে না। ঘুমাতে ঘুমাতে রাতে 2টো বাজে। আবার সকালে উঠতে হয় 5টা বাজে। লীরার চোখের নিচে কালি জমে যায়। শ্বশুরবাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই, অথচ রাজ্যের কাজ সব করা লাগে। অথচ খাবার দেওয়া হয় মেপে মেপে। হাঁড়ি পাতিলের তদারকি লীরার 2 ননদ। ওরা নির্ধারণ করে লীরা কোনটা খাবে কোনটা খাবে না। নাহিদের 2 বোনদের 5টা বাচ্চা। মনের জামাই 2 জন। শ্বশুর শাশুড়ি সবার জন্য কাজের লোক 1 জন। লীরা, শাশুড়ি আর 2 ননদ সাক্ষাৎ জানোয়ার যেন। লীরাকে প্রতি মুহূর্তে ওরা রক্তাক্ত করে দেয়। অভিমানী লীরা বাবার বাড়ি যায় না বিয়ের পর থেকে। শাশুড়িও যেতে বলে না। আর নাহিদ তো জানেই না লীরা যে বাবার বাড়ি আছে। হাসিম আলী কল দেয় মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। নাহিদ বিরক্ত হয়ে লীরাকে একদিন বলেই দিল, তোমার বাবাকে বলে দিও তোমাদের ওই 2 রুমের বাসায় আমি যাব না। ওখানে বস্তির মতো বাসায় কোনো মানুষ থাকে? তুমি গিয়ে একদিন দেখা করে এসো। থাকার দরকার নাই ওখানে, আমার রাগ করবে। লীরা বাবার বাড়ি গেলে গুনে গুনে 1 মাস 17 দিন পর, তাও একা। শুক্রবার। ইরা বারান্দায় বসে গল্পের বই পড়ছে।
লীরা বাসায় গেল তখন। হাসেম আলী দরজা খুলে মেয়েকে দেখে খুশি হওয়ার বদলে চমকেই গেলেন। এ কি লীরা? এই যেন একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে। লীরা হেসে বাবাকে সালাম দিয়ে বলল, কেমন আছো বাবা? আমি ভালো আছি। তোর এই অবস্থা কেন? কি অবস্থা বাবা? বড়লোক ঘরে মেয়ের বিয়ে দিয়েছ, মেয়ে সুখে আছে, এটা সেই সুখের প্রমাণ বাবা। হাসেম আলীর বুক ভারী হয়ে ওঠে। তার 3 সন্তান ফুলের মতো সুন্দর, সেই ফুল আজ শুকিয়ে এমন হয়ে গেল কেন? শারমিন টিভি দেখছিল। লীরার গলার আওয়াজ পেয়ে উঠে এলো। লীরাকে দেখে শারমিন বলল, তুই একা এলি? জামাই আসেনি? না, তোমাদের এই ছোট্ট বস্তির মতো বাসায় আসতে তার লজ্জা লাগে। এটা মানুষের বসবাসের যোগ্য না। তা তো বলবেই, ওরা কত বড় বাড়ির মানুষ। তুই আবার সেসব দোষ ধরিস না, বেটা মানুষ এমনই হয়। লীরা ইরার কাছে যায়। প্রতিদিন প্রতি মুহূর্তে ছোট বোনের জন্য পরাণ পড়ে যায় লীরার। শারমিন লীরার পিছন পিছন এসে বলল, তুই কি থাকবি রাতে? থাকলে অসুবিধা হবে তোমার নাকি সুবিধা? তোমার যেটা সুবিধা হবে সেটাই করবো আমি। উল্টাপাল্টা কথা বলিস না, জামাই আসেনি যখন তোর থাকার স্বভাব হবে না। লীরা করুণ হেসে বলল, আমি থাকবো না মা, ভয় পেও না। তোমার সংসারে বাড়তি বোঝা ছিলাম, সেটা ফেলে দিয়েছো। মরে গেলেও তোমার সংসারে আসবো না ফিরে। শারমিন রাগ হয়ে বলল, হ, এখন তো আমি খারাপই হমু। বড় ঘরে বিয়া দিয়েছি তো আমার সুখের জন্য। ওই বিশাল বাড়িতে আমি থাকি তো গিয়ে। না, তুমি থাকো না, আমি থাকি। তবে কাজের মেয়ে হয়ে থাকি, বিনা বেতনের কাজের মেয়ে। তুমি জানো, ওই লোকটা এর আগেও 2 বিয়ে করেছে। ওই লোক আমার চাইতে 13 বছরের বড়। এসব কিছুই তো আমার সুখ না মা। শারমিন মেয়ের ব্যবহারে বিরক্ত হয়। দুনিয়ায় আর কোনো মেয়ের মনে হয় বয়স্ক জামাইয়ের কাছে বিয়ে হয় না? আর কারো জামাই 2 বার বিয়ে করে না? টাকা পয়সাওয়ালা মানুষের এরকম একটু একটু দোষ থাকে, সেসব তাদের টাকা পয়সার গুণ বলা যায়। শারমিন চলে গেল নিজের রুমে। লীরা দুপুরে খেলো না। মায়ের কাছে মানুষ আসে একটু শান্তির জন্য, লীরার জন্য কোনো শান্তি নেই। ইরা বোনকে জড়িয়ে ধরে বলল, আপা আজকে আমার সাথে থাকবে রাতে? না রে বোন। ইরা বোনকে জড়িয়ে ধরেই রাখে। ইরার মাথায় এসব কিছুই ঢোকে না। সন্ধ্যাবেলায় লীরা চলে যায়। হাসিম আলী বারবার বলেও মেয়েকে রাখতে পারে না। 2 মাস পর লীরা কনসিভ করে। লীরা বুঝতে পারে না ও কনসিভ করেছে। পরপর 3 মাস পিরিয়ড হয় না দেখে নাহিদকে বলল, আমার পিরিয়ড হচ্ছে না কেন? আমি কিভাবে বলবো, এমনিতেই হচ্ছে না হয়তো। ভালো হয়েছে, পিরিয়ডের বাহানা দিয়ে রাতে আমাকে কাছে যাইতে দিতা না। এবার আর সেসব নাই। লীরার মাথা ঘোরা বিয়ের পরপর থেকেই ছিল। যথেষ্ট পরিমাণ খাবার না খেতে পারায় লীরাকে কেউ কখনো এসব ব্যাপারে কিছু বলেনি। বইতে যেটুকু পড়েছে সেটুকুই লীরার জানা আছে। 4র্থ মাসেও পিরিয়ড না হওয়ায় শরীর আস্তে আস্তে খারাপ বেশি লাগায় লীরার হঠাৎ করেই সন্দেহ হয়। বর্ণনাথকে বললে কেউ পাত্তা দেয় না। উপায় না পেয়ে লীরা ছোট চাচি শাশুড়ির বাসার কাজের মেয়েটাকে দিয়ে একটা প্রেগনেন্সি টেস্টের জন্য স্টিক নিয়ে আসে। টেস্ট করে পজিটিভ এলে রাতে নাহিদকে জানায়। নাহিদ বিরক্ত হয়ে বলল, এখন এই বাচ্চা নেওয়ার কোনো দরকার ছিল না। হয়ে গেছে যখন, তখন এত মাতামাতির কিছু নাই। বাড়তি ঝামেলা একটা। লীরা ভেবেছিল এবার হয়তো একটু শান্তি পাবে, কিন্তু লীরা জানে না সুখ শান্তি এসব ভাগ্য করে নিয়ে আসতে হয়। সবার ভাগ্যে থাকে না এসব। বাচ্চা পেটে নিয়ে লীরাকে সব কিছুই করতে হয়। নাহিদ কোনো কিছুরই খবর রাখে না। তার সন্তান আসবে দুনিয়ায়, তাও নাহিদের কোনো ভাবনা নেই। লীরার সবচেয়ে বেশি কষ্ট হয় খাবারের। মায়ের উপরে লীরার অভিমান থাকলেও প্রেগনেন্সির সময় লীরা সেই সব ভুলে গেল। নাহিদকে বলল কয়েকদিন বাবার বাড়িতে গিয়ে থাকবে। নাহিদের মা নাচক করে দিলেন। লীরা চলে গেলে ঘরের এত কাজ কিভাবে করবেন তিনি? পুরো প্রেগনেন্সির জার্নিতে লীরা একবারও ডাক্তারের কাছে যেতে পারেনি। মাঝে মাঝে শারমিনকে কল দিয়ে বলতো ঝাল ঝাল চালতার আচার খেতে ইচ্ছে করে, শুটকি ভুনা খেতে ইচ্ছে করে, কচুর শাক খেতে ইচ্ছে করে। শারমিন 2-1 বার হাসেম আলীকে দিয়ে পাঠিয়েছেও, কিন্তু নাহিদের মা ওসব রাখেনি। ওসব অস্বাস্থ্যকর খাবার খাওয়া যাবে না। হাসেম আলী বাড়িতে গিয়ে বলে আফসোস করে। ইরার কান্না পায়। তার আপার যাওয়া খুবই সীমিত, অথচ তাও খেতে পারছে না। সময় কেটে যায় নিজের গতিতে। ধীরে ধীরে বড় হতে থাকা পেটটার দিকে তাকিয়ে লীরা নানান রকম গল্প করে। লীরার মনে হয় তার শূন্য জীবনের খুশির ফোয়ারা হয়ে আসবে কেউ একজন। মাঝে মাঝে ইরার সাথে কথা হয়। লীরার চাইতে ইরার আগ্রহ দ্বিগুণ বেশি। ডেলিভারির দিন সকালে লীরা রান্নাঘরে দাঁড়িয়ে রুটি বানাচ্ছে। হঠাৎ করেই টের পেল তার পরনের মেক্সির নিচ দিয়ে ভিজে গেছে। নিচে তাকিয়ে দেখে কোমর থেকে নিচে পা পর্যন্ত ভেজা। লীরার ওয়াটার ব্রেক শুরু হয়।
কিন্তু লীরার এসব কিছু সম্পর্কে কোনো ধারণাই নেই। উল্টো লীরা ভাবে সে এখানে কিভাবে প্রস্রাব করে দিল, কেন বুঝতে পারলো না তার প্রস্রাব পেয়েছে। দ্রুত মেঝে পরিষ্কার করে নিল লীরা, তারপর রুমে গেল পোশাক পাল্টাতে। কিচেন রুম থেকে নিচের রুমে যেতে যেতেই পুরোটাই দেখলো ভিজে গেছে। আস্তে আস্তে লীরার পেট ব্যথা শুরু হয়। শারমিন লীরাকে বলে রেখেছে ব্যথা উঠলে তাকে কল দিতে। ব্যথা ওঠার মানে লীরা বুঝতে পারে না, তবুও মনে হচ্ছে আজকের কথাই বলেছে মা। লীরা হাতের আঙ্গুল হিসাব করে, নাহিদ ঘুমিয়ে আছে। লীরা শারমিনকে কল দিয়ে জানালো সবকিছু। শারমিন বলল লীরার শাশুড়িকে জানানোর কথা। লীরা গিয়ে শাশুড়িকে জানায়। রেহানা শুয়ে লীরাকে বলল রুমে যেতে। সে ড্রাইভারকে পাঠিয়ে বস্তি থেকে ধাত্রীকে আনতে বলল। ধাত্রী আস্তে আস্তে 8টা বাজে, শারমিন আসে 10টার দিকে। এরাও আসে মায়ের সাথে। বোনের শ্বশুরবাড়ি এরাই দ্বিতীয়বার এসেছে। এর আগে বৌভাতের দিন এসেছিল। লীরার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, শরীর কাঁপুনি দিয়ে মাংসপেশি শক্ত হয়ে উঠেছে। প্রচণ্ড খিঁচুনিতে লীরার চোখ উল্টে আসছে, টকটক করে দাঁত কাঁপছে। কেউ বুঝলো না এটা ইক্লাপসিয়ার খিঁচুনি। ধাত্রী বললেন, বউয়ের ব্যথা আছে, হাসপাতালে নেবেন নাকি বাড়িতেই রাখবেন? রেহানা বিরক্ত হয়ে বলল, হাসপাতালে নিলে আপনাকে আনছি কেন? বাড়িতেই হইব। আমরা কি বাড়িতে ফোলাফান জন্ম দেই নাই? ওরে বলেন শান্ত থাকতে, চাপ নিতে না। হাসপাতাল আবার কি? দরকার হোক বা না হোক সিজার করিয়া বসায় রাখেন। শারমিন বুঝতে পারে না কি হচ্ছে। রেহানা শারমিনের সাথে একটা কথাও বলেনি। শারমিনের নিজেকে কেমন উদ্বাস্ত মনে হচ্ছে এখানে এসে। ধাত্রী তার চেষ্টা চালিয়ে গেল। প্রচণ্ড ব্লিডিং হচ্ছে লীরার। লীরার মনে হচ্ছে দুই দুনিয়া অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে। কেউ শুনল না। লীরা ফিসফিস করে আল্লাহ পাককে ডেকে কালেমা পড়তে লাগলো। ধাত্রী চেষ্টা করে যাচ্ছে, কিন্তু লীরার থেকে সাড়া পাচ্ছে না। আস্তে আস্তে লীরার সাড়া দেওয়া বন্ধ হয়ে গেল। ধাত্রীর হাত থেমে গেল। এদিকে ওদিকে তাকিয়ে থতমত সুরে বলল, মা বাচ্চা দুজনেই আল্লাহর দরবারে চলে গেছে। এরা চুপচাপ বসে রইল আগের জায়গায়। শুধু টের পেল বুকের ভেতরে আচমকাই যেন ভীষণ খালি খালি লাগছে। এরা বারান্দার গ্রিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বোনের কথা ভাবতে থাকে। উপমা এসেছে কিছুক্ষণ আগে। উপমার ক্লান্ত করুণ চাহনির দিকে তাকিয়ে এরার মনে হলো উপমা ভালো নেই। স্বামী স্ত্রীর সম্পর্কে কেউ যদি একবার কাটা হয়ে যায়, আজীবন তাকে আর সুনজরে দেখতে ইচ্ছে করে না। এরা কারোর সম্পর্কে কাটা হতে চায় না, কারোর রাগের কারণও হতে চায় না। তার জন্য কেউ কষ্ট পাক এড়াতে চায় না। মোনাজাতে হাত তুলে কেউ দোয়া না করুক, তবুও বদদোয়া যাতে না দেয়। উপমার জন্য ইরার চিন্তা হয়। ইনাকে হারানোর যন্ত্রণা ইরা এক জীবনে ভুলবে না। তবু উপমা আসার পর থেকে ইরা চেষ্টা করছে ভাবির সাথে মিলেমিশে থাকতে। লীরার বলে যাওয়া কথা ইরা কখনো ভুলবে না। এই জন্য উপমার উপরেই ইরা রাগ করে না। ইরা ভাবে যদি লীরা এমন করতো তাহলে কি ইরা বোনের সাথে মনোমালিন্য করতে পারতো? তাহলে উপমার সাথে কেন করবে? ইরা এটা জানে না কারো সরলতা অন্যের কাছে দুর্বলতা হয়ে ধরা দেয়। উপমাও জানে ইরা কেন তাকে কখনো কষ্ট দেয় না, আর এই সুযোগটাই উপমা বারবার কাজে লাগায়। এরা জানে, বোঝে সব, কিন্তু ইরা বিশ্বাস করে ও হয়তো সাময়িক সময়ের জন্য হেরে যাচ্ছে বিশ্বাসের কাছে। আখেরি লস তার না, যে ভালোবাসার সম্মান দিতে পারে না তারই হয়ে থাকে। উপমা এসেছে 1 সপ্তাহ হয়ে এলো। শাশুড়ি ননদের সাথে মধুর ব্যবহার করলেও ভেতরে ভেতরে ফুঁসছে। সাগরের সামনে ভালো মানুষ হয়ে থাকতে চেষ্টা করছে উপমা, কিন্তু তককে তককে থাকছে রাফির সাথে যোগাযোগ করার জন্য। বাসায় পা দেওয়ার সাথে সাথেই খবরটা পেয়ে গেল উপমা। এরপর থেকে মাথায় পরিকল্পনা সাজাচ্ছে সে। সাগর নিজের বোনকে উপমার উপরে প্রাধান্য দিয়েছে, এটা উপমা কিছুতেই মানতে পারছে না। উপমা সুযোগ বুঝে এমন বিষ কামড় দিবে যে সাগর কখনো আর ইরাকে বোন বলে ভাববে না। উপমাকে সুযোগ করে দেওয়ার জন্যই শারমিন তার বোনের বাড়িতে বেড়াতে গেল। ইরা ভার্সিটিতে, সাগর অফিসে। উপমা বাসায় একা। উপমা গিয়ে ইরার রুমের বারান্দায় দাঁড়ায়। রাফি নিশ্চয়ই সাথে দাঁড়িয়ে ইরাকে দেখে, সেই ভাবনা থেকেই উপমা গিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর রাফিকে দেখতে পায় উপমা। দ্রুত হাত ইশারা করে উপমা রাফিকে। রাফি অবাক হয় প্রথমে, কিন্তু উপমা বারবার ইশারা করায় রাফি ওখান থেকে হাত নাড়ে। উপমা হাত কানে দিয়ে কল করার ইশারা দেয়। রাফি বুঝতে পারে না কিভাবে কল করবে সে। আর এই মহিলাকে একটা কাগজে নিজের ফোন নাম্বার লিখে উপমা বারান্দা দিয়ে নিচে ফেলে রাফিকে ইশারা করে। রাফি নেমে আসে ছাদ থেকে। গালে এখনো সেই উত্তাপ টের পায় রাফি। একটা থাপ্পড়, এই একটা থাপ্পড়ের বদলা নেওয়ার জন্য রাফি সবকিছুই করতে পারে। নিচে এসে রাফি খুঁজে পায় না। উপমা আরেকটা কাগজ ছুঁড়ে ফেলে নিয়েছে। রাফি ফোনে নাম্বার তুলে ডায়াল করে উপমার নাম্বারে। ব্যস্ত হয়ে উপমা হ্যালো বলে। কে আপনি?
আমি উপমা, ইরার ভাবি। বলুন, কি জন্য কল করতে বলেছেন? কি জন্য কল করতে বলেছি তোমার বুঝে যাওয়ার কথা। তুমি যদি বুদ্ধিমান হও। সোজা কথা বলুন। একটা মেয়ের হাতে মাঝ রাস্তায় থাপ্পড় খেয়েছো, তবুও তোমার কোনো হেলদোল নেই না? তুমি পুরুষ না? তোমার ইচ্ছে করে না এর প্রতিশোধ নিতে? আমার তো একথা শোনার পর থেকেই তোমার জন্য মন কেমন করছে। তুমি আমার ভাইয়ের মতো। কাটা ঘায়ে নুনের ছিটা দিবেন না। তুমি আসলে একটা কাপুরুষ, বুঝলে? নয়তো একটা মেয়ের হাতে থাপ্পড় খেয়ে কেউ এরকম ভ্যাবদা মেরে পড়ে থাকে? আমি কাপুরুষ না, সুপুরুষ। সেটা সুযোগ পেলে প্রমাণ করে দিব। আমি যদি তোমাকে সেই সুযোগ করে দেই? আপনি কেন দিবেন? আপনার স্বার্থ কিসের? আমার স্বার্থ নেই, কিন্তু বললাম না তুমি আমার ভাইয়ের মতো। উপমা রাফির সাথে বিস্তারিত কথা বলল। সাগর অফিস থেকে ফিরবে সন্ধ্যার পর, ইরা ফিরবে বিকেলে। শারমিন আজ ফিরবেই না, আজকেই সুযোগ। ইরা বিকেলে বাসায় ফিরে নিজের রুমে ঢুকতেই চমকে ওঠে। বিছানার উপরে হাসি মুখে রাফি বসে আছে। চিৎকার করতে গিয়েও থেমে যায় ইরা। বিপদে মাথা ঠান্ডা রাখতে হবে ইরা জানে। সাগর ফিরবে সন্ধ্যার পরে, এইটুকু সময় ইরাকে ম্যানেজ করে নিতেই হবে। চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোক জড়ো হবে, সবাই ইরাকেই দোষী বলবে। রাফি অবাক হলো ইরাকে এরকম নির্লিপ্ত দেখে। উঠে এসে ইরার সামনে দাঁড়ালো রাফি। ইরা চুলের পাঞ্চ ক্লিপটা খুলে ড্রেসিং টেবিলের উপরে রেখে রাফির দিকে তাকিয়ে বলল, আপনি এখানে? রাফি ইরার এমন শীতল কণ্ঠ শুনে দ্বিধায় পড়ে গেল। ইরা কোনো রিয়াকশন দিচ্ছে না কেন? ইরা নিজের ফোনটা ব্যাগ থেকে রাফির দিকে পেছন ফিরে সাগরকে টেক্সট করে, ইমার্জেন্সি বাসায় আসো ভাইয়া। মেসেজ ডেলিভারি হতেই ইরা ফোনের ফ্লাইট মোড অন করে দিল যাতে কল না আসে আর, তাহলে সাগর দ্রুত আসবে। এরপর রেকর্ডার অন করে ড্রেসিং টেবিলের উপরে রাখে আলকুচে চার্জে লাগিয়ে। কেমন আছো ইরা? আমি তো ভালো আছি, কিন্তু আপনি এখানে কি মনে করে? কিভাবে আসলেন বাসায়? তোমার টানে চলে এসেছি। সেদিন তোমার হাতের থাপ্পড় খেয়ে ভালো লেগেছে। আজ ভাবলাম সুযোগ যখন আছে তখন তোমার ঠোঁটে চুমু খেয়ে দেখি কেমন লাগে। ইরা মুচকি হেসেই বলল, দিবা স্বপ্ন? না, দিবা স্বপ্ন না ইরা। আমি তোমাকে ভালোবেসে তোমার সাথে প্রেম করতে চেয়েছি। তুমি আমাকে আপন করেছো, আমি তোমাকে ছেড়ে দিব ভেবেছো? আপনি আমাকে ভালোবেসেছেন সেই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু আপনি রীতিমতো আমায় অপমান করেছেন, আমাকে বিব্রত করেছেন, আমায় অসম্মান করেছেন। ভালোবাসা আর সম্মান মুদ্রার এপিঠ ওপিঠ। যেখানে সম্মান করা যায় না সেটা ভালোবাসা হতে পারে না। লেখাপড়া মনে হয় একটু বেশি করে ফেলেছো। অনেক জ্ঞান দেওয়ার কথা বলতেছো। মাস্টারনি হইবা মনে হয়। ভালোই তো, আমাদের পোলাপান পড়াইবা। বাইরের মাস্টার লাগবে না। ইরার গা গিরগিরি করে ওঠে ঘৃণায়। এত বড় স্পর্ধা এই লোকটার, এরা সেটাই ভাবছে মনে মনে। উপমাকে ইরা সবসময় ক্ষমা করে এসেছে, কিন্তু আজকের এই কাজের জন্য উপমাকে ইরা কখনো ক্ষমা করবে না। কাউকে বলতে হয়নি, এরা দুয়ে দুয়ে চার মিলাতেই বুঝে গেছে উপমার সাথে হাত মিলিয়েই রাফি এখানে আসার স্পর্ধা করেছে। রাফি এগিয়ে এসে ইরার হাত ধরতে চায়। এরা দু পা পিছিয়ে গিয়ে বলল, খবরদার আমায় স্পর্শ করবেন না একদম। আপনি যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকেন তাহলে অপেক্ষা করুন। আমাকে অসম্মানিত করলে আমি বিষ খাবো, নয়তো গলায় ফাঁস দিব। যদি সত্যি আমাকে ভালোবেসে থাকেন, আমাকে পেতে চান, তাহলে আমাকে 10 জনের কাছে ছোট করবেন না। অন্যায় স্পর্শ করে মনে রাখবেন, আমি অসম্মানিত হলে সেই বদনাম আপনার সাথেও জড়িয়ে যাবে আজীবনের জন্য। তোমাকে আমাকে জড়িয়ে বদনাম না হলে যে তোমাকে আমি সহজে পাবো না ইরা। যদিও আমার উদ্দেশ্য ছিল না তোমার বদনাম রটানোর, কিন্তু কি জানো, আমার কাছে এলেই তোমাকে দেখলেই আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। বদনাম করলে তো শুধু বদনাম হবে, তুমি আমার হবে না। আমি চাই বদনামের সাথে যাতে তুমি আমার হও। আমার গালে একদিনের থাপ্পড় দেওয়ার শাস্তি তুমি মরণ পর্যন্ত পাও। ইরা দেয়ালের সাথে হেলা দিয়ে দাঁড়িয়ে থেকে বলল, ঠিক কতটা জঘন্য মানসিকতা আপনার, আপনি জানেন না? রাফি একগাল হেসে বলল, আমি জানি, তবে একা আমাকে দোষারোপ করো না ইরা। আমাকে আজকের এই চমৎকার প্ল্যান কে দিয়েছে জানো? তোমার ভাবি। ভাবিকে হাজারো সালাম। পাপের ঘোড়া পূর্ণ হলে মানুষ এইরকমই ভুল করে। ভালোবাসা আর যুদ্ধ সবকিছুই কঠিন ইরা। সাগর সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে উঠে আসে। ইরার মেসেজ পেয়ে সাগর কল দিল, কিন্তু ফোন বন্ধ। সাগর সাথে সাথে ছুটে গিয়ে চলে এলো। কলিং বেল বাজতেই রাফি বলল, এই তো তোমার ভাই এসেছে মনে হয়। এখন তো খেলা জমবে ইরা। তুমি দরজা খুললেই তোমার ভাই আমাদের দুজনকে একসাথে দেখবে। এই যে ছুঁড়ে মারলাম তোমার গায়ের ওড়না, কে বিশ্বাস করবে এখন যে বদ্ধ ঘরে আমি তোমাকে স্পর্শ করিনি? রাফি হাসতে লাগলো। ইরা নিজের চুলগুলো
দুই ভাগ করে কাঁধের উপর দিয়ে নামিয়ে দিল সামনে। এরপর রাফির দিকে তাকিয়ে বলল, সত্য সবসময় সুন্দর আর সবসময় প্রকাশ হয়। কেউ বিশ্বাস করতে হবে না, উপরে আল্লাহ আছেন, তিনি জানেন সবটা। সাগর এসে দরজা ধাক্কা দিয়ে ইরাকে ডাক দিতেই রাফি গিয়ে দরজা খুলে দিয়ে হাঁপাতে হাঁপাতে প্যান্টের চেন বন্ধ করতে লাগলো সাগরের সামনে। সাগর ভম্ব হয়ে বলল, ও এখানে কেন? ইরার আগে রাফি বলল, আমাকে ইরা আসতে বলেছে। আন্টি আর আপনি বাসায় নেই, তাই ও বলেছে আসতে। ওই দিনের পর ইরা আমার সাথে ফোনে কথা বলে। উপমা রুম থেকে বের হয়ে বলল, ছি, লজ্জা থাকা উচিত তোমার ইরা। এত দুশ্চরিত্র তোমার। ঘরে পুরুষ ঢুকিয়েছো তুমি। সাগর ইরার দিকে তাকিয়ে আছে। সে জানতে চায় ইরা কি বলবে। দুনিয়ার সবাই এক কথা বলুক, ইরা যদি তার বিপক্ষে বলে তবে সাগর ইরাকেই বিশ্বাস করবে। উপমা সদর দরজা খুলে জোরে জোরে ইরাকে জড়িয়ে কথা বলতে লাগলো। ফলস্বরূপ দুই একজন আগ্রহী জনতা আবারও এই বাড়ির কোনো মঞ্চনাটক হচ্ছে ভেবে উকিঝুঁকি দিতে লাগলো। ইরা উপমার দিকে তাকিয়ে হেসে বলল, এই যাবৎ তোমার সব অন্যায় অপরাধ আমি সবসময় ক্ষমা করে দিয়ে এসেছি। আমার বোনকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে, তোমাকে পেয়ে আমি ভেবেছিলাম আবার তোমার মধ্যেই আমি আমার বোনকে পেয়েছি। তোমার সব অন্যায়কে ভাবতাম যদি আমার আপা করতো তখন তো আমি রাগ করে থাকতে পারতাম না, তাহলে তোমার সাথে কেন রাগ করব? তুমি ঠিক হয়ে যাবে ভাবতাম, কিন্তু আজ এই মুহূর্তে বলছি আমার সবচেয়ে বড় অপরাধ ছিল তোমার বোন ভাবা। তুমি আসলে কাল নাগিনী, যে সুযোগ পেলেই ছবল দিতে ছাড়ে না। আমি ইরা নরম মনের হতে পারি, তবে দুশ্চরিত্র নই। পরিস্থিতির প্রয়োজনে আমি ততটাই কঠোর হতে পারি। তুমি যদি গর্ভবতী না হতে তবে এক কোষে এক থাপ্পড় মারতাম আমি তোমায় এখন। রাফি হাবিবাকে মিস কল দিতেই হাবিবা ছুটে আসে। মায়ের সাথেই সবকিছু প্ল্যান করে এসেছে রাফি। হাবিবার ভীষণ ক্ষোভ ইরার উপরে। তার ছেলের গায়ে যে মেয়ে হাত তুলেছে তাই কি হাবিবা ছেড়ে দিবে? হাবিবা ছুটে এসে বলল, কি হয়েছে? আমার ছেলে এখানে কেন? রাফি কাতর গলায় বলল, মা, ইরা আমাকে ডেকেছে। বলেছে ওর মা আর ভাইয়া বাসায় নেই, আমি যাতে আসি। আমি সবার সামনে মিথ্যা বলতে চাই না। ইরা আর আমি এতক্ষণ একসাথে ইরার রুমেই ছিলাম। দুজনের মধ্যকার রাগ অভিমান মিটিয়ে নিয়েছি আমরা। বাকিটা আর আমি বলতে পারবো না। ইরা আলমারি থেকে একটা বড় ওড়না গায়ে জড়িয়ে নেয়। সেই সাথে নিজের ফোনটাও নেয়। সাগরের দিকে তাকিয়ে বলল, উনি মিথ্যে বলছেন ভাইয়া, আমি সবকিছু রেকর্ড করে রেখেছি ফোনে। রাফি চমকে যায়। এরা রেকর্ডিং প্লে করে দেয়। সবাই শুনতে থাকে সবকিছু। উপমার গলা শুকিয়ে যায় আস্তে আস্তে। ফোর্স নিয়ে শফিক এসেছে। সাগর তাকে কল করেছে, তবে কি ঘটেছে বিস্তারিত কিছু বলেনি। শফিক এসে দেখে উপমার সাথে একটা ছেলেকে বেঁধে রাখা হয়েছে চেয়ারের সাথে। শফিক আশ্চর্য হলো ভীষণ। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। শফিকের বুকের ভিতরে অস্থিরতা অনুভব করে শফিক। উপমা আবার কি করেছে? সাগর এগিয়ে গিয়ে বলল, স্ট্যাম্পে সই করে আপনার বোনকে রেখে গেছেন, কিন্তু আমি ভুলে গেছি কুকুরের লেজ কখনো সোজা হয় না। আপনার বোন হচ্ছে একটা পাগলা কুকুর, যে সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ে মানুষের ওপর। এরকম কুকুরকে বিষ ইনজেক্ট করে মেরে ফেলা উচিত। আমার যদি ক্ষমতা থাকতো তবে আমি তাই করতাম, কিন্তু তা যেহেতু পারছে না, সেহেতু আমার যতটুকু ক্ষমতা তাই করব। আজ আপনার সামনে আপনার বোনকে আমি তালাক দিচ্ছি। উপমা কেঁপে উঠল। এই প্রথম উপমার মনে হলো আজকে এই কাজটা না করলেও হতো। কিন্তু সাগর এসব কি বলছে? উপমা চিৎকার করে ওঠে। সাগর এক তলা থুতু ফেলে বলল, তুমি নর্দমার কীট উপমা। তোমাকে যত সুগন্ধি মাখানো হোক না কেন, তুমি দুর্গন্ধ ছড়াবেই। শফিক আস্তে আস্তে জানতে পারলো সম্পূর্ণ ঘটনা। ইরার করা রেকর্ডিংও শুনল শফিক। শফিকের মাথার ভিতরে ফাঁকা লাগছে। কি করলো উপমা এটা? এখন শফিক কি করবে? উপমাকে বাসায় নিবে কিভাবে? নিজের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে যদি জান্নাত বেঁকে যায়। রাফি দুই গাল ফুলে গেছে, কপাল ফুলে গেছে। হাবিবা ইরার পা চেপে ধরে বলল, ইরা নিজের পা ছাড়িয়ে বলল, আজ যদি আপনার ছেলেকে আমি মাফ করে দিই তবে আমার ইজ্জতের সাথে আমার বেইমানি করা হবে। নিজের সাথে আমি এরকম অন্যায় করতে পারবো না। শফিক দুজনেই থানায় নিয়ে যায়। আস্তে আস্তে ভিড় পাতলা হতে থাকে। একসময় পুরো বাসা খালি হয়ে যায়। ইরা চেয়ারে বসে পড়ে। সারা শরীর কেমন নিস্তেজ হয়ে আসছে ইরা। এতক্ষণ যতটা সাহস ছিল এই মুহূর্তে ইরার মনে হচ্ছে সে ততটাই দুর্বল। টেবিলের উপর মাথা রেখে এরা চুপ করে শুয়ে থাকে। সাগরের ভীষণ কান্না পাচ্ছে। যে ঝড় উঠতে যাচ্ছিল আজকে, সেই ঝড় সবার জীবন লণ্ডভণ্ড হয়ে যেত। সাগরের কোনো কষ্ট লাগছে না উপমার জন্য। সাগরের কষ্ট লাগছে তার অনাগত বাচ্চার কথা ভেবে। তার বাচ্চার জীবনটা ছারখার হয়ে যাবে। দুই হাতে মুখ ঢেকে সাগর ফুপিয়ে কাঁদে। ইরা নির্বিকার বসে থাকে। কি করবে? ইকবাল, ইকতারের নাম চেঞ্জ করে ইকবাল বলা হলো।
খানিকটা বিরক্ত হয়ে বলল, তোর বান্ধবীগুলো এত লুজ ক্যারেক্টার কেন? ওরা তো দেখছি আগে থেকেই প্রিপেয়ার্ড হয়ে থাকে, যেন অপেক্ষায় থাকে ওরা নিজেই। লিনা হেসে বলল, সব টাকার খেলা ব্রো। ওরা তোমার মিষ্টি মিষ্টি কথা শুনে গলে যায়, তোমার কথা সত্যি ভেবে নাই, তাই রাজি হয়ে যায়, মনে করে তুমি সত্যি ওদের বিয়ে করবে। গদ্ধবগুলো জানে না তুমি যে শিকারী। ইকবালের ভালো লাগে না। এই পর্যন্ত 3টা মেয়ের সাথে রুম ডেট করেছে ইকবাল। আগের দিন কিছু সময় কথা বলেছে, টুকটাক গিফট দিয়েছে, পরের দিন একটু ইশারা করতেই ওরা নিজেরাই রাজি হয়ে গেছে। আজকাল এত বোকাও হয় মেয়েরা। ইকবাল যখন যার সাথে কথা বলেছে তাকেই বলেছে বিয়ে করার জন্য দেশে এসেছে। তার মতো একটা মেয়েকেই খুঁজছে মনে মনে। তার ফ্যামিলি কি আগ্রহী হবে যদি ইকবাল ওর বাবা মাকে প্রস্তাব দিতে বলে? ইকবালের হাসি পায় ওদের বোকামি দেখে। গ্যালারি ঘেরে ইরার ছবি বের করে বলল, এইটাকে তো আনলি না, এইটাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। লিনা দেখে বলল, ও ওদের মতো না, ওকে একবারও আমাদের বাসায় আনতে পারিনি, ও সবার থেকে আলাদা। তুই তো আমার ইন্টারেস্ট আরও বাড়িয়ে দিলি, এখন তো আমার ওকে চাই। নো ব্রো, ওকে স্বীকার করতে পারবে না তুমি। ও এসব ফাঁদে পা দেওয়ার মেয়ে না। ইকবালের ইগোতে লাগে। ইকবালকে দেখে পড়বে না এমন মেয়ে জন্ম হয়নি। তুই একবার নিয়ে আয়, শিকারের দায়িত্ব আমার। সিঁড়িতে ইশতিয়াককে নামতে দেখে লিনা চুপ করে গেল। ইশতিয়াক কখনো লিনার সাথে কথা বলে না। লিনাও ইশতিয়াককে ভয় পায়। ইকবাল ডেকে বলল, হেই ব্রো, কোথাও যাচ্ছ নাকি? ইশতিয়াক থমথমে সুরে বলল, হ্যাঁ, আমার স্কুলটা দেখতে যাচ্ছে। কি যে করো তুমি, স্কুল দেখে কি করবে? এসব ওল্ড মেমোরি নিয়ে পড়ে আছো কেন এখনো? এবার একটু জীবনে নতুনত্ব আনো। একঘেয়ে জীবন আর কত? যেই জীবনে নারীর সংস্পর্শ নেই সেই জীবন চিরাতার রস। এই তিতকুটে জীবন নিয়ে কতদিন? শায়লা 2 তলার বারান্দায় এসে দাঁড়ালো। ইশতিয়াক ছায়া দেখিয়ে বুঝতে পারলো শায়লা উপরে দাঁড়িয়ে আছে। এই দুনিয়ায় নারী হচ্ছে ভয়ঙ্কর ভাইরাস। যত দূরে থাকা যাবে তত সুস্থ থাকা যাবে। আমি সুস্থ থাকতে চাই। আমার কাছে নারীর অপর নাম কি জানো? নোংরা, দুশ্চরিত্রা। শায়লার বুক কেঁপে ওঠে। সেই সাথে মিয়ে যায় লিনাও। ইকবাল শায়লার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে ক্রুর হাসে। ইশতিয়াক বের হয়ে যায়। শায়লা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। ইকবাল হেসে বলল, কি মাম, শুনলে তো তোমার ছেলের কথা? তুমি আজীবন ওর কাছে ক্রিমিনালই থেকে যাবে। শায়লা হাসিবুল শেখের রুমে যায়। টিভিতে নিউজ দেখছে হাসিবুল শেখ। শায়লা গিয়ে সোফায় বসে বলল, ইকবাল আর ইশতিয়াকের বিয়ে একই দিনে দিতে চাই। একজন সংসারী হবে আর একজন ছন্নছাড়া হয়ে থাকবে, তা তো হতে দেওয়া যায় না। হাসিবুল শেখ থমথমে গলায় বলল, সংসার কি সেটা তোমার 2 ছেলের কেউ জানে না। ইকবালের বিয়ে দিচ্ছ, দাও, কিন্তু ইশতিয়াকের বিয়ে নিয়ে ভেবো না, যেখানে তুমি জানো সব কিছু। তারিনীর বোন অরিনকে আমার খুব পছন্দ। 2 ভাই একই ঘরে বিয়ে করলে খুব একটা মন্দ হবে না। আমাদের বিজনেসের কথাটা ভেবে দেখো। তারিনরা কিন্তু 2 বোনই, সব কিছুই আমাদের হাতে থাকবে। নাজিমউদ্দিন সাহেবের উত্তরাধিকারী এই 2 মেয়েই। এখন যেই ডিল 40% বেনিফিট পাবো আমরা, তখন কিন্তু 60%-এর উপরেও চলে যেতে পারে। হাসিবুল শেখ হেসে বলল, বিজনেস নিয়ে আমি ভাবতে চাই না, আর অনেক ভেবেছি বলেই তো। তোমার এইসব আজে বাজে কথা শুনতে ইচ্ছে করে না আমার। আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। ইশতিয়াককে তুমি কিভাবে রাজি করাবে সেটা তোমার ব্যাপার, তবে আমি তোমার উপর দায়িত্ব দিয়ে গেলাম। এই বিয়ে হতেই হবে। তোমার উপর ইশতিয়াকের দুর্বলতা আছে, সেটা নিশ্চয়ই তুমি জানো, সেটা কাজে লাগাও। শায়লা উঠে হাসিবুল শেখের ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরিয়ে নিল। মাথায় অসংখ্য হিসাব নিকাশ চলছে শায়লার। সিগারেট শেষ করে শায়লা হাসিবুলের ওষুধ এনে দেয়। হাসিবুল শেখ বাধ্য ছেলের মতো ওষুধ খেয়ে নেয়। শায়লা 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 হাসিবুল শেখের মুখের ভেতরে তেতো হয়ে আসে। ওষুধের জন্য নাকি শায়লার নামে বিষক্রিয়ার, সেটা বুঝতে পারে না, তবে জানেন তাকে এই কাজটা করতেই হবে। ইশতিয়াক রাতে ফিরতেই হাসিবুল শেখ ডেকে পাঠালেন। গোসল করে ইশতিয়াক নিচে এলো। হাসিবুল শেখ কাতর গলায় বললেন, আমার কাছে এসে একটু বসবে? ইশতিয়াক উঠে গিয়ে হাসিবুল শেখের বিছানায় বসলো। জীবনটা কি এভাবে কেটে যাবে ইশতিয়াক? কিভাবে? তোমার জীবনের কথা জিজ্ঞেস করছি আমি। এর চেয়ে ভালোর কথা ছিল নাকি? চাইলেই তুমি ভালো করতে পারো। ধুলো পরিমাণ আগ্রহ নেই।
এভাবেই বরং ছারখার হয়ে যাক জীবন, যেভাবে ছারখার হয়েছিল আমার শৈশব। শৈশবে যার মন মরে যায়, বাকি জীবন সে চিন্তার লাশ হয়ে বাঁচে। হাসিবুল শেখ ইশতিয়াকে হাত দিয়ে বললেন, আমার তাহলে আর মান রইল না বাবা। তুমি ছাড়া আমার যে আর আপন কেউ নেই, সেটা বোধহয় সবচেয়ে তুমি ভালো জানো, তাই না? এসব ইমোশনাল কথার বলার দরকার নেই বাবা। আমি জানতাম এই দুনিয়ায় একজন মানুষ আছে যার কাছে আমি আবদার করতে পারি। আজ জানলাম আমি ভুল। অন্যায় আবদার করো না বাবা। অন্যায়ের সংজ্ঞা বিশেষ আলাদা হয়। ইশতিয়াক যে চুরি করে সেটা তার কাছে প্রফেশন, আমাদের কাছে সেটা অন্যায়। তোমার কাছে আমার আবদার অন্যায় মনে হচ্ছে, কিন্তু আমার কাছে সেটা যথাযথ। আমার এসব আলোচনা ভালো লাগছে না। আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যেতে চাই। ইশতিয়াক উঠে চলে গেল। লীনা পরের দিন সকালে ইরাদের বাসায় গেল। ইকবাল বলেছে কাজটা করে দিতে পারলে লেটেস্ট মডেলের আইফোন পাবে লীনা। ইরাদের বাড়িতে গিয়ে দেখে শারমিন গুনগুন করে কাঁদছে। শারমিন গত রাতে এসেছে সাগরের গল্পে, সেদিকে গুনগুন করে কেঁদেই যাচ্ছে। লীনাকে সবকিছু বলল শারমিন। লীনার মাথায় একটা প্ল্যান এলো। আন্টি, ওর তো এখন তাহলে মুড ভালো না, এখানে তাহলে ওর মুড আরও খারাপ হয়ে থাকবে। ওকে আমাদের বাসায় নিয়ে যাই, কটা দিন বেরিয়ে আসবে, তাহলে ট্রমা থেকে বের হয়ে আসবে ও। আমার ভাইয়ের বিয়ে কয়েকদিন পরে, একেবারে বিয়ে শেষ করে আসবে। সাগর বলল, হ্যাঁ নিয়ে যাও, ওর মন ভালো হোক। এরা কিছু বলল না। সাগর বলল, যা, আমি আসছি, দেখবি ভালো লাগবে। আমি থানা থেকে আসছি, জামা কাপড় গুছিয়ে নে। সকাল থেকে আকাশের মন ভার। আস্তে আস্তে অন্ধকার হয়ে এসছে চারদিক। বেলা 12টার দিকে গাঢ় হয়ে এলো অন্ধকার। ধূসর অন্ধকার যেন সূর্যকে ঢেকে দিল। চারিদিকে ভীষণ নিস্তব্ধতা নেমে এলো। বারান্দায় দাঁড়িয়ে ইশতিয়াক বাইরের দিকে তাকিয়ে আছে। বাতাস বইতে শুরু করেছে, মনে হয় ঝড় আসবে। এমন একটা ঝড় আসুক যেই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাবে তার অতীত। লীনা ইরাকে নিয়ে ফিরেছে। গেট খুলে গাড়িটার ভিতরে ঢুকলো। আলোকনন্দা গাছটা থেকে একটা দুটো করে ফুল ঝরে পড়ছে। এরা এই প্রথম লীনাদের বাসায় এলো। এত বিশাল বাড়ি দেখে এরা কিছুটা চমকায়। লীনা না বড় লোক জানতো, কিন্তু এতটা বড় লোক তার ধারণা ছিল না। গাড়ি থেকে নামতেই ইরার মন ভালো হয়ে যায়। লীনাদের গেটের সাথে লাগানো আলোকনন্দা গাছটা ইরার কাছে স্বর্গীয় মনে হচ্ছে। ফুলের জন্য পাতা দেখা যাচ্ছে না, গাছের নিচে ছড়িয়ে আছে অসংখ্য ফুল। বাতাসে ফুল উড়ছে। এরা হাত বাড়ায় সেই ফুল ধরার জন্য। ইরার মনে হয় সে ফিরে গেছে সেই শৈশবে। ঠান্ডা বাতাস ইরার মন প্রাণ জড়িয়ে দেয়। একটা ফুল ধরে এরা কানে গুঁজে নেয়। ইশতিয়াক দাঁড়িয়ে দেখেছে সাদা সালোয়ার কামিজ পরা একটা মেয়ে কেমন মুগ্ধ হয়ে আলোকনন্দা ফুল দেখছে। হুট করে এরার মনে হয় কেউ যেন ওকে দেখছে। এরা পিছন ঘুরে তাকায়। যা ভেবেছে তাই, ছাদের উপরে ভীষণ লম্বা একজন পুরুষ দাঁড়িয়ে, যে হাসি হাসি মুখে এরার দিকে তাকিয়ে আছে। এরার মনে হলো বুঝি একটা পাহাড় দাঁড়িয়ে আছে, এত লম্বা একটা মানুষ। এরা অপ্রস্তুত হয়ে লীনার সাথে চলে গেল। লীনা ইরাকে বলল, চল ছাদে যাই, আমাদের ছাদটা তো কি দেখিয়ে আনি। এরা আমতা আমতা করে বলল, এখন না, কিছুক্ষণ পরে যাই, আগে আঙ্কেল আন্টির সাথে দেখা করব। ও হ্যাঁ, আমি ভুলে গেছি, চল। লীনা ইরাকে বাবার রুমে নিয়ে যায়। ইরার কেমন মন খারাপ লাগে হাসিবুল শেখের অবস্থা দেখে। প্রায় 25 বছর ধরেই নাকি ভদ্রলোক এরকম হুইল চেয়ারে বন্দি জীবন কাটাচ্ছেন। কুশল বিনিময় করে লীনা ইরাকে মায়ের রুমে নিয়ে যেতেই রুমের বাইরে শায়লাকে দেখা গেল। শায়লা কারোর সাথে ফোনে কথা বলছে উত্তেজিত হয়ে। ইরা শুনতে পেল শায়লা বলছে, বললাম তো আমার কানেকশনে নেই, সবসময় টাকা দিয়ে সব পাওয়া যায় না। লীনার সাথে একটা মেয়েকে দেখে হোল্ড করলো কল। শায়লা ভালো করেই পর্যবেক্ষণ করলো ইরাকে। ইরা সালাম দিল। সালামের উত্তরে শায়লা শুধু মাথা ঝোঁকালো। ব্যাপারটা ইরার কাছে অস্বস্তিকর লাগলো। শায়লা থমথমে গলায় বলল, ইরা, আমি একটু বিজি আছি, তোমার সাথে পরে গল্প করব। লীনা ইরাকে নিয়ে নিচে গেল। লীনার রুমে ইরা হাত পা ছড়িয়ে সবে বসেছে, সেই মুহূর্তেই ইকবাল এগিয়ে হাজির হলো। ইরা চমকে নিজেকে সংযত করে নিল। লীনা বলল, আমার বড় ভাইয়া ইকবাল ভাইয়া, ও হচ্ছে ইরা। ইকবাল হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়ে বলল, নাইস টু মিট ইউ। ইরা বিব্রত হয়ে লীনার দিকে তাকিয়ে রইল। ইকবালের সাথে হ্যান্ডশেক করবে কেন, এটাই ইরার মাথায় ঢুকলো না। ইকবাল বুঝতে পেরে হাত নামিয়ে নিল। লীনা চোখ দিয়ে ইশারা করলো ইকবালকে এখন যেতে। লীনা ইরাকে যতটুকু বুঝতে পেরেছে তাতে শুরুতে এরকম করলে এরা এক্ষুনি চলে যাবে। ওকে আগে সহজ হওয়ার সময় দিতে হবে। ইকবাল উঠে দাঁড়ায়। পকেট থেকে একটা গোলাপ বের করে ইরার সামনে রেখে চলে যায় ইকবাল। ইরা লীনার দিকে তাকিয়ে। লীনা ইরাকে বলল,
আমার বড় ভাইয়া খুবই মিশুক স্বভাবের মানুষ। এখানে তো ও একেবারে একা হয়ে পড়েছে, তাই আমি বলছি আমার সব ফ্রেন্ডদের সাথে ওকে ফ্রেন্ডশিপ করিয়ে দিব, এজন্য তোকে ফুল দিয়েছে। ইরা প্রশ্ন করলো না, তবে ব্যাপারটা স্বাভাবিকও রাখলো না। শায়লার ভীষণ অস্বস্তি লাগছে, শান্তি পাচ্ছে না কোথাও শায়লা। তারিনের বাবা ইশতিয়াককে দেখে বেঁকে বসেছে। দুটো মেয়েকেই তিনি এক ঘরে বিয়ে দিতে চান, তা না হলে ইকবালের সাথে তিনি তারিনের বিয়ে দিবেন না। শায়লা বুঝতে পারছে না কি হবে। একটা মোটা অঙ্কের বিজনেস ডিল তাদের। ইশতিয়াকের সাথে বিয়ের ব্যবস্থা হলে শায়লা নিজের পকেটে আরো ভারী করতে পারবে। অস্থির হয়ে হাঁটতে হাঁটতে শায়লার মনে হলো আর না, এবার ইশতিয়াকের মুখোমুখি হতে হবে। ইশতিয়াককে তার মতো ছেড়ে দিয়ে শায়লা বরং ভুলই করেছে। দুপুরে খাওয়ার টেবিলে ইশতিয়াক নিঃশব্দে এসে বসে। প্রতিদিন শায়লা পরে খায়। ইশতিয়াক 2 চামচ ভাত বেড়ে নিল। শাকের বাটি থেকে শাক আর 1 পিস মাছ ভুনা নিয়ে ভাত খেতে লাগলো। খাবার মধ্যেই শায়লা এসে ইশতিয়াকের পাশের চেয়ারে বসলো। হাসিবুল শেখ, ইশতিয়াক শেষ, দুজনেই চমকে উঠে খাওয়া বন্ধ করে তাকিয়ে থাকে ইশতিয়াকের দিকে। ইশতিয়াক যেমন নিঃশব্দে এসে বসেছিল, ঠিক তেমনই নিঃশব্দেই উঠে দাঁড়ায়। যেতে নিতেই শায়লা ইশতিয়াকের হাত চেপে ধরে। হাসিবুল শেখের বুক মোচড় দিয়ে ওঠে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে যেন যে কোনো মুহূর্তে। ইশতিয়াকের রক্ত লাল চোখের দিকে তাকিয়ে শায়লা কিছুটা ভয় লাগলেও 60% লাভের সম্ভাবনায় শায়লা সেসব পাত্তা দিল না। শায়লার হাত ঝাড়া দিয়ে ইশতিয়াক থমথমে গলায় বলল,